আজকের এই আলোচনায় আমরা এই জন সোফুরিকের লেখা দ্য ওয়েলদি গার্ডেনার বইটির একেবারে ভেতরের ভাবনাগুলো নিয়ে কথা বলবো। আমাদের হাতে বইটির একটা বাংলা সারসংক্ষেপও আছে, যেটা আমাদের এই আলোচনায় সাহায্য করবে। হ্যাঁ, আর আমাদের উদ্দেশ্য হল সম্পদ, জীবন দর্শন আর এই যে আর্থিক স্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে বইটার জরুরি শিক্ষাগুলো সেগুলো একটু বের করে আনা। ঠিক। দেখা যাক আলোচনা থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ ধারণা পাই। বইটার উপস্থাপনাটা কিন্তু বেশ অন্যরকম, তাই না? হ্যাঁ, বেশ মজার। একজন অভিজ্ঞ আর ধনী মালি, তিনি তার ছেলের সাথে নিজের জীবনের অভিজ্ঞতাগুলো ভাগ করে নিচ্ছেন। গল্পের ছলে শেখাচ্ছেন কিভাবে টাকা আয় করা যায়, সম্পদ বাড়ানো যায়। আর সবচেয়ে জরুরি হলো কিভাবে একটা ভালো সুখী জীবন কাটানো যায়। ঠিক। তাই এটা কিন্তু শুধু টাকা পয়সার আলোচনা নয়, তার চেয়েও বড় কিছু। একদম। এটা আসলে ব্যক্তিগত উন্নতির পথ দেখায়, জীবনের মানে খুঁজে পেতেও সাহায্য করে। মূল ফোকাসটা কিন্তু শুধু ধনী হওয়ার ওপর নয়। না না, বরং নিজের ইচ্ছেমতো জীবন কাটানোর যে স্বাধীনতা, সেটা অর্জন করা। আমার মনে হয় এটাই আসল লক্ষ্য। তাহলে চলুন মূল ধারণাটা দিয়ে শুরু করা যাক। বইটির একেবারে কেন্দ্রে একটা দারুণ উপমা আছে। সম্পদ নাকি একটা বাগানের মতো। হ্যাঁ, এই উপমাটা খুব সুন্দর। এর মানেটা কি দাঁড়াচ্ছে? সম্পদ জিনিসটা এটা ঠিক রাতারাতি তৈরি হয় না। ঠিক যেমন একটা বীজ পুঁতলে গাছ হওয়ার জন্য অপেক্ষা করতে হয়, যত্ন নিতে হয়, জল, সার, আলোর ধৈর্য ধরতে হয়। তবেই তো ধীরে ধীরে ফল আসে। সেভাবেই সম্পদ গড়তেও লাগে ধৈর্য, নিয়মিত পরিচর্যা, চেষ্টা, পরিশ্রম। আর অবশ্যই একটা ভালো পরিকল্পনা। এই ভাবনাটাই কিন্তু প্রথমেই আমাদের একটু অন্যভাবে ভাবতে শেখায়, তাই না? হ্যাঁ, প্রচলিত ধারণার চেয়ে বেশ আলাদা। আর এই উপমাটা শুধু সুন্দরী নয়, ভীষণ শক্তিশালী। আমাদের চারপাশে যে একটা তাড়াতাড়ি ধনী হও বা শর্টকাটে সাফল্য পাওয়ার চেষ্টা দেখি, সেই মানসিকতার ঠিক বিপরীতে। একদম। এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, টেকসই বৃদ্ধি, এগুলোর গুরুত্ব শেখায়। এখানে ফলের চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে প্রক্রিয়াটার উপর, সেই যত্ন আর ধৈর্যের উপর। ঠিক। এটা পুরো আলোচনার জন্য একটা চমৎকার ভিত্তি তৈরি করে দেয়। মনে করিয়ে দেয় ভালো জিনিস তৈরি হতে সময় লাগে। হ্যাঁ, আর এই দীর্ঘমেয়াদী ভাবনার সাথেই চলে আসা আর একটা জরুরি বিষয়। বইটাতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে সময়ের মূল্য বনাম অর্থের মূল্য। ও, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। বইটা প্রশ্ন তুলছে, টাকা কি সব, নাকি তার চেয়েও দামি কিছু আছে? উত্তরটা তাহলে সময়। হ্যাঁ, সময়। ধরুন অনেক অর্থ আছে, কিন্তু নিজের ইচ্ছে মতো সময় কাটানোর সুযোগ নেই। পরিবারকে সময় দেওয়া, নিজের পছন্দের কাজ করা, বা ধরুন শুধু একটু বিশ্রাম নেওয়া। যদি সেই সুযোগটাই না থাকে, তাহলে বইটার মতে সেই অর্থের উপযোগিতা অনেক কমে যায়। এই ব্যাপারটা নিয়ে একটু ভাবলেই কিন্তু অর্থের প্রতি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে পারে। ঠিক। আর এই ভাবনা থেকেই তো আর্থিক স্বাধীনতার আসল ধারণাটা পরিষ্কার হয়, তাই না? একদম। বইটা বলছে ধনী হওয়ার মানে শুধু বিলাসবহুল জীবনযাপন নয়, আসল লক্ষ্য হল স্বাধীনতা অর্জন করা। কিসের স্বাধীনতা? নিজের সময়ের ওপর, নিজের কাজের ধরনের ওপর, আর শেষ পর্যন্ত নিজের পুরো জীবনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া। সারসংক্ষেপ অনুযায়ী একে বলা হচ্ছে পছন্দের জীবন। পছন্দের জীবন, বাহ! এমন একটা জীবন বেছে নেওয়ার ক্ষমতা যা আমি সত্যিই চাই। হ্যাঁ, এটা শুধু টাকা জমানো নয়, জীবনটাকে নিজের শর্তে সাজানো। খুব গভীর কথা। আচ্ছা, এই পছন্দের জীবন গড়ার পথে ধনী মালিক কিছু প্রাথমিক পদক্ষেপের কথা বলেছেন নিশ্চয়ই। অবশ্যই। তার পরামর্শ অনুযায়ী সম্পদ তৈরির এই বাগানে প্রথম কাজ হল আগাছা পরিষ্কার করা। আর সেই আগাছাটা হল ঋণ। ঋণ। উনি বলছেন ঋণের দাসত্ব থেকে মুক্তি পেতেই হবে। এর জন্য দুটো কাজের ওপর জোর দেওয়া হয়েছে। ১. অপ্রয়োজনীয় খরচ কমানো। আর ২. নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি করা। শুনতে খুব সাধারণ মনে হলেও এটাই কিন্তু ভিত। একদম। এটা আসলে আর্থিক শৃঙ্খলার গোড়াপত্তন। যখন কেউ অপ্রয়োজনীয়, বিশেষ করে বেশি সুদের ঋণ থেকে বেরিয়ে আসে আর প্রতি মাসে কিছু হলেও সঞ্চয় করতে শুরু করে, তখন সে তার আর্থিক বাগানের জন্য উর্বর মাটি তৈরি করে। এই মাটি ছাড়া তো ভালো ফসল হবে না। অসম্ভব। বইটির বার্তা খুব স্পষ্ট। ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে, কারণ এটাই স্বাধীনতার পথে প্রথম বাধা। তবে এখানে একটা প্রশ্ন আসে, সব ঋণই কি সমানভাবে খারাপ? যেমন ধরুন বাড়ি বা শিক্ষার জন্য নেওয়া ঋণ। ভালো প্রশ্ন।
বইটির মূল সুর কিন্তু সব ধরনের আর্থিক বোঝা কমানোর দিকেই, যাতে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাটা বাড়ে। হয়তো কিছু ঋণ প্রয়োজনীয়, কিন্তু সেটার বোঝাও যত কম থাকে তত ভালো। আচ্ছা, আর এই শৃঙ্খলার চর্চাটা তো জুড়ে আছে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের সাথে। ঠিক, এখানেই আসে বইয়ের আরেকটা শক্তিশালী ধারণা, প্রতিদিনের সিদ্ধান্তের শক্তি। এটা কি রকম? বইয়ের একটা মনে রাখার মতো কথা হল, আজকের সিদ্ধান্তই আগামীকালকে তৈরি করে। বাহ! আর মানে প্রতিদিন আমরা যে আপাতদৃষ্টিতে খুব ছোট বা তুচ্ছ সিদ্ধান্তগুলো নিই, যেমন ধরুন বাইরে না খেয়ে বাড়িতে খাওয়া, একটা হয়তো অপ্রয়োজনীয় জিনিস কিনলাম না, অথবা রোজ খুব অল্প কিছু টাকা জমানো। এই ছোট ছোট কাজগুলো। হ্যাঁ, এই বিন্দু বিন্দু জলকণার মতোই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে আমাদের ভবিষ্যতের সিন্ধু তৈরি করে। এখানে মজার ব্যাপারটা হলো, এই ধারণাটা নিয়ন্ত্রণটা আমাদের হাতে ফিরিয়ে দেয়। ভবিষ্যৎ কোনো অদৃশ্য শক্তি নয়, বরং আমাদের আজকের অভ্যাসেরই ফসল। বাহ! এই ভাবনাটা কিন্তু দারুণ। মানে সম্পদ গড়ার মতো একটা বিশাল আর হয়তো একটু ভীতি জাগানো কাজকে অনেক সহজ করে দেয়। ঠিক, কারণ এটা দেখাচ্ছে যে হঠাৎ করে বিশাল কিছু করে ফেলার দরকার নেই। বরং নিয়মিত ছোট ছোট কিন্তু ইতিবাচক পদক্ষেপ নিতে থাকলেই একসময় লক্ষ্যে পৌঁছানো যায়। এটা আবার সেই বাগানের উপমার সাথে মিলে যাচ্ছে। একদম, প্রতিদিন একটু একটু করে জল দেওয়া, আগাছা পরিষ্কার করা, এই ছোট ছোট যত্নগুলোই শেষে একটা সুন্দর বাগান তৈরি করে। এটা সত্যি খুব আশার কথা বলে। এরপর আসা যাক কাজের প্রতি দৃষ্টিভঙ্গির বিষয়। বইটা কাজকে শুধু টাকা উপার্জনের একটা যান্ত্রিক প্রক্রিয়া বা বোঝা হিসেবে দেখতে বারণ করছে। হ্যাঁ, বরং কাজকে দেখা হচ্ছে শেখার, উন্নতি করার এবং অবদান রাখার একটা সুযোগ হিসেবে। সারসংক্ষেপে একে বলা হয়েছে কাজের আনন্দ। কাজের আনন্দ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সবসময় সম্ভব? সব কাজ কি আনন্দের হয়? এটা একটা খুব ভালো পয়েন্ট। অবশ্যই সব কাজ সমান আনন্দের হয় না, এটা সত্যি। তাহলে কিন্তু বইটির মূল বার্তাটা হলো মানসিকতার পরিবর্তন নিয়ে। কাজটাকে শুধু করতে হয় তাই করি বা টাকার জন্য করি, এই গণ্ডি থেকে বের করে এনে এর মধ্যে শেখার কি আছে, আচ্ছা, কিভাবে নিজেকে আরও দক্ষ করে তোলা যায়, বা নিজের কাজের মাধ্যমে কিভাবে একটু হলেও ইতিবাচক প্রভাব ফেলা যায়, এই দিকগুলায় মনোযোগ দিতে উৎসাহিত করা হচ্ছে। মানে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। হ্যাঁ, এটিকে ব্যক্তিগত বিকাশের একটা পথ হিসেবে দেখলে কাজের প্রতি ভালোবাসা বা অন্তত একটা সম্মান তৈরি হতে পারে, যদি আমরা এটাকে বড় চিত্রের সাথে যুক্ত করি। এই মানসিকতাটাই কিন্তু দীর্ঘ মেয়াদে আর্থিক সাফল্যের পাশাপাশি মানসিক তৃপ্তিও এনে দেয়। এটা কাজকে চাকুরি থেকে ক্যারিয়ার বা হয়তো আরও বড় কিছুতে কলিংয়ে রূপান্তরিত করতে পারে। ঠিক বলেছেন। আর বইটিতে আরও দুটো বিষয়ের ওপর খুব জোর দেওয়া হয়েছে, মেন্টরশিপ এবং জ্ঞানের গুরুত্ব। মেন্টরশিপ? হ্যাঁ, এখানে মেন্টর বা পথ প্রদর্শককে সেই অভিজ্ঞ মালির সঙ্গেই তুলনা করা হয়েছে। ও আচ্ছা। একজন ভালো মালি যেমন জানেন কোন গাছের কখন কি প্রয়োজন, ঠিক তেমনি একজন ভালো মেন্টর জীবনের পথে, বিশেষ করে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক দিশা দেখাতে পারেন, ভুল থেকে বাঁচাতে পারেন। মানে একা একা সব শিখে ফেলার চেষ্টার চেয়ে? হ্যাঁ, তার চেয়ে একজন অভিজ্ঞ পথ প্রদর্শকের সাহায্য নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ। বইটা এটাই বলছে। আর জ্ঞান? আর এর সাথেই জুড়ে আছে জ্ঞানের প্রসঙ্গ। জ্ঞান এবং শিক্ষাকে এখানে শুধু ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং একে দেখা হচ্ছে সবচেয়ে মূল্যবান দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে। সারসংক্ষেপে যেমন বলা হয়েছে, জ্ঞান ও শিক্ষা হল দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। টাকা আসতে পারে, চলেও যেতে পারে, কিন্তু জ্ঞান একবার অর্জন করলে তা সবসময় সাথে থাকে, আর সময়ের সাথে সাথে এর মূল্য বাড়ে। ক্রমাগত শেখার আগ্রহই হল আর্থিক বাগানের সবচেয়ে ভালো সার। তার মানে শুধু টাকা জমানো বা বিনিয়োগের অঙ্ক কষাই যথেষ্ট নয়। সঠিক মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া, নিজে সবসময় জানার এবং শেখার চেষ্টা করা, এগুলোও সম্পদ তৈরির যাত্রার অবিচ্ছেদ্য অংশ। একদম, এটা পুরো প্রক্রিয়াটাকে অনেক বেশি সামগ্রিক করে তোলে, শুধু অর্থনৈতিক নয়, ব্যক্তিগত উন্নয়নেরও একটা যাত্রা হয়ে ওঠে। এবার আসি একটা খুব জরুরি প্রশ্নে, সম্পদ বলতে আসলে কি বোঝায়? বইটি কিন্তু এখানে আমাদের প্রচলিত ধারণাকে একটু চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, এটা একটা অনেক গভীর এবং বিস্তৃত সংজ্ঞা দিচ্ছে। ঠিক, এই বই অনুযায়ী সত্যিকারের সম্পদ মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়।
না, বরং এটা 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা একটা কাঠামোর মতো। সেই 4টি স্তম্ভ কি কি? অর্থ মানে আর্থিক নিরাপত্তা ও স্বাধীনতা, সুস্থ শরীর মানে শারীরিক সুস্থতা, সুন্দর সম্পর্ক, পরিবার, বন্ধু, সামাজিক যোগাযোগ, আর মানসিক শান্তি মানে অন্তরের স্থিরতা ও সন্তুষ্টি। বাহ! সারসংক্ষেপের ভাষা বললে অর্থ প্লাস স্বাস্থ্য প্লাস সম্পর্ক প্লাস মানসিক শান্তি। ঠিক, এই 4টির সঠিক ভারসাম্যই হল প্রকৃত সম্পদ। কি দারুণ একটা দৃষ্টিভঙ্গি, তাই না? সত্যিই অসাধারণ, আর আজকের পৃথিবীর জন্য খুব জরুরিও বটে। হ্যাঁ, এটা আমাদের শেখায় যে শুধু টাকার পেছনে ছুটতে গিয়ে যদি স্বাস্থ্য হারিয়ে ফেলি, সম্পর্ক নষ্ট করে ফেলি বা মনের শান্তিটাই চলে যায়, তাহলে সেই অর্জন আসলে অর্থহীন। একদম। আর এখানে মজার ব্যাপারটা হলো এই 4টে উপাদানের পারস্পরিক নির্ভরশীলতা। একটা দুর্বল হলে অন্যগুলোও কিন্তু প্রভাবিত হয়। যেমন অসুস্থ শরীর নিয়ে অর্থ উপার্জন কঠিন, আবার মানসিক অশান্তি থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল। ঠিক, এটা একটা জরুরি প্রশ্ন তুলে ধরে। আমরা কি আমাদের জীবনে এই 4টি স্তম্ভকে সমান গুরুত্ব দিচ্ছি? নাকি শুধু অর্থের পাল্লাটাই ভারী করে চলেছি? বইটা আমাদের এই আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করায়। প্রকৃত ধনী হওয়া মানে এই 4 ক্ষেত্রে একটা সুস্থ ভারসাম্য বজায় রাখা। তাহলে এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে মূল নির্যাসগুলো কি দাঁড়ালো, যদি আমরা একটু গুছিয়ে বলার চেষ্টা করি? করা যাক। প্রথমত, সম্পদ তৈরি করাটা একটা ম্যারাথন দৌড়ের মতো, স্প্রিন্ট নয়। বাগানের মতো যত্ন আর ধৈর্য লাগে। হ্যাঁ। দ্বিতীয়ত, আর্থিক স্বাধীনতার আসল অর্থ শুধু টাকা নয়, বরং নিজের সময়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়া। তৃতীয়ত, ঋণ থেকে মুক্তি আর নিয়মিত সঞ্চয় হল আর্থিক বাড়ির শক্ত ভিত্তি। চতুর্থত, আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দ আর অভ্যাসগুলোই আমাদের ভবিষ্যৎ জীবন গড়ে দেয়, হয়তো আমরা টেরই পাই না। ঠিক। এছাড়াও পঞ্চম যে বিষয়টা জরুরি তা হল অর্থ নিজে লক্ষ্য নয়, বরং পছন্দের জীবনযাপনের একটা শক্তিশালী হাতিয়ার মাত্র। ষষ্ঠ, কাজকে যদি শেখা আর বেড়ে ওঠার সুযোগ হিসেবে দেখা যায়, তাহলে সেটাই উন্নতির দরজা খুলে দেয়। সপ্তম, একজন ভালো মেন্টর বা পথ প্রদর্শক এই যাত্রাকে অনেক সহজ করে দিতে পারেন। অষ্টম, প্রকৃত সম্পদ মানে শুধু টাকা নয়, বরং অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক আর মানসিক শান্তির এক সামগ্রিক মেলবন্ধন। নবম, জ্ঞান অর্জন হল এমন এক বিনিয়োগ যা সবসময় লাভ দেয়। আর সব শেষে 10 নম্বর হল জীবনটাকে একটা বাগানের মতো দেখলে, তার নিয়মিত যত্ন নিলে তবেই তা ফুলে ফলে ভরে উঠবে। দারুণভাবে বলেছেন। সংক্ষেপে বললে, দ্য ওয়েলদি গার্ডেনার আমাদের শেখায় যে সম্পদ গড়া আসলে জীবন গড়ারই একটা অংশ। এটা কোনো গোপন ফর্মুলা নয়, বরং কতগুলো মৌলিক নীতি মেনে চলার বিষয়। কি সেই নীতিগুলো? ধৈর্য, শৃঙ্খলা, শেখার আগ্রহ এবং একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এটা শুধু আর্থিক ব্যবস্থাপনার বই নয়, এটা একটা জীবন দর্শন যা আমাদের শেখায় কিভাবে অর্থ উপার্জন করতে হয় এবং একই সাথে কিভাবে জীবনকে অর্থপূর্ণ করে তুলতে হয়। একদম। আমার মনে হয় যারা শুধু টাকার পেছনে না ছুটে জীবনটাকে সার্বিকভাবে উপভোগ করতে চান, ওই 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে একটা সুন্দর জীবন গড়তে চান, তাদের জন্য এই বইয়ের ভাবনাগুলো সত্যি পথ দেখাতে পারে। হ্যাঁ, এটা আমাদের মনে করিয়ে দেয় ধনী হওয়ার চেয়েও বড় কথা হল সমৃদ্ধ জীবন যাপন করা। আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। আমরা আমাদের আর্থিক বাগানের জন্য টাকা জমানো, বিনিয়োগ করা, বাজেট করার জন্য যতটা সময় দিই, পরিকল্পনা করি, যতটা যত্ন নিই, আমরা কি ঠিক ততটাই সচেতন, মনোযোগ আর প্রচেষ্টা দিয়ে প্রকৃত সম্পদের অন্য স্তম্ভগুলোর চাষ করি? যেমন আমাদের স্বাস্থ্যের জন্য প্রতিদিন নিয়ম করে কিছু করা, আমাদের সম্পর্কগুলোকে যত্ন নিয়ে লালন করা বা মানসিক শান্তির জন্য সচেতনভাবে সময় বের করা। ঠিক। এই ক্ষেত্রগুলোতে প্রতিদিন কোনো ছোট ছোট বাগানের কাজ বা যত্ন নেওয়ার পদক্ষেপ নেওয়া যেতে পারে, যা হয়তো আজ তেমন বড় মনে হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের জীবনকে আরও অনেক বেশি সমৃদ্ধ, সুষম এবং অর্থপূর্ণ করে তুলবে। এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো আমরা সম্পদ আর জীবনকে দেখার নতুন একটা চোখ খুঁজে পাব। চমৎকার একটা ভাবনা।